কিছু বাংলাদেশি ওই শুনে পাকিস্তানে গেছিল। যাওয়ার পরই এমন চড়থাপ্পড় পড়েছে, তো বুঝতে পেরেছে ভাই মানে মানে নিজের ভাই না, ওটা সৎ ভাই। তো সৎ ভাই ঘরে ঢুকলে যেমন লোকে ওই সম্পত্তি ভয়ে পেটাপিটি করে, গতকালই একটা টিভি চ্যানেলে দেখছিলাম, ওখানে গেছিল, যেই মাত্র নেমেছে আপনার ওই বাংলা অ্যাকসেন্ট শুনেই পিটানো শুরু করেছে ওই ইসলামাবাদের বিমানবন্দরে আর কি। তো সেইরকমই ভাই আর কি, ওখানে এখন কিছু, এখন পাকিস্তান তো খেতে পাচ্ছে না, মুরগি বানিয়ে কিছু জিনিস যদি বিক্রি করা যায়, কোনো পুরনো অস্ত্র টস্ত্র এক্সট্রেটার যদি বিক্রি করা যায়, যেগুলো আরব সাগরে ফেলে দেওয়ার কথা, তো সেই করতে ওই ভাইচারা দেখাতে গেছে আর কি, এর বেশি কিছু না। দেখুন, এরা তো বেসিক্যালি ভিখিরির জাত। তো এরা, ঘটনা হচ্ছে যে এরা এটা করবে, কালকে যখন পেমেন্ট পেমেন্ট যখন করতে আসবে তখন বলবে ভারত আমাদের লুটে নিচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আরাকানরা তো আর কয়েকদিনের মধ্যে বোধহয় দখল করে নেবে ওদের চিটাগাং এটসেট্রা, ফলে সেটা ওদের করতেই হবে। তো এখন দেখছে সুদের ব্যবসা চলছে না, সেখানে যদি কিছু অস্ত্র শস্ত্র কিনে যদি কিছু পয়সা করি করা যায়, যেটা ওর মেয়েদের জন্য রেখে দিতে পারবে, তো ওইরকম বিভিন্ন দেশ থেকে অস্ত্র শস্ত্র কিনছে আর কি। ভারতের সঙ্গে যুদ্ধ তো করার ক্ষমতা নেই, বহুদিন এরা যুদ্ধ করেনি, এমনকি 71-এর যুদ্ধ এরা নিজে করেনি, ওদের সেনাবাহিনীর মানে হাড়ে জং পড়ে গেছে। ইন্ডিয়া তো ছেড়েই দিন, আরাকানের সঙ্গে লড়ার মতো ক্ষমতা ওদের নেই। চিন্ময় কৃষ্ণবাবু কিন্তু জামিন পাবেন না, এটা আমি বলে দিচ্ছি, আপনি লিখে রাখুন। হিন্দু ভোটারদের আমরা কনভিন্স করার চেষ্টা করব যে আপনাদের সবাইকে এক জায়গায় আসতে হবে এবং এক বাক্সে আপনাদের সবাইকে ভোট দিতে হবে, নইলে কিন্তু আগামী দিনে বাংলাদেশে যে অবস্থা হয়েছে, পাকিস্তানের যে অবস্থা হয়েছে, সেই অবস্থা আগামী দিনে এই পশ্চিমবঙ্গ হবে। বামপন্থীরা বেসিক্যালি পাগল, এবং কার্ল মার্কসের এই থিওরি, একটা লোক যদি পাগল হয় বা উন্মাদ হয় তবেই তার মাথায় গিয়ে ঢোকে। তার একটা বড় উদাহরণ দিই, সেটা হলো সো কল্ড হায়ার ক্লাস, মানে শৌখিন বামপন্থী যারা আছে, তারা বেসিক্যালি দেশদ্রোহী, তারা বেসিক্যালি দেশদ্রোহী। এবং এবং ইলামিত্রর উপর যে মানে মানে যে কাজ, ইলামিত্রর একটা ঘটনা প্রমাণ করে যে এদের মাথায় কিছু নেই, মাথায় একেবারে ফোপড়া। কিছু বাংলাদেশি ওই শুনে পাকিস্তানে গেছিল। যাওয়ার পরই এমন চড়থাপ্পড় পড়েছে, তো বুঝতে পেরেছে ভাই মানে মানে নিজের ভাই না, ওটা সৎ ভাই। তো সৎ ভাই ঘরে ঢুকলে যেমন লোকে ওই সম্পত্তি ভয়ে পেটাপিটি করে, গতকালই একটা টিভি চ্যানেলে দেখছিলাম, ওখানে গেছিল, যেই মাত্র নেমেছে আপনার ওই বাংলা অ্যাকসেন্ট শুনেই পিটানো শুরু করেছে ওই ইসলামাবাদের বিমানবন্দরে আর কি। তো সেইরকমই ভাই আর কি, ওখানে এখন কিছু, এখন পাকিস্তান তো খেতে পাচ্ছে না, মুরগি বানিয়ে কিছু জিনিস যদি বিক্রি করা যায়, কোনো পুরনো অস্ত্র টস্ত্র এক্সট্রেটার যদি বিক্রি করা যায়, যেগুলো আরব সাগরে ফেলে দেওয়ার কথা, তো সেই করতে ওই ভাইচারা দেখাতে গেছে আর কি, এর বেশি কিছু না। দেখুন, এরা তো বেসিক্যালি ভিখিরির জাত। তো এরা, ঘটনা হচ্ছে যে এরা এটা করবে, কালকে যখন পেমেন্ট যখন করতে আসবে তখন বলবে ভারত আমাদের লুটে নিচ্ছে। দেখবেন ওরা বলে ভারত নাকি ওদের লুটে নিয়ে চলে গেছে। তো তোমরা যদি আমাদের থেকে তেল নাও, বিদ্যুৎ নাও, খাবার নাও, তো তাদের কেসটা পয়সা দেবে না। অ্যাকচুয়ালি ভিখিরিদের কেসটা কি, ভিখিরিরা তো পয়সা দেয় না। হ্যাঁ, পয়সা নিলে তখন বলছে যে না, লুটে নিচ্ছে আমাদের থেকে। তো ব্যাপারটা সেটাই, এখন এদের তো নিজেদের কোনো প্রোডাকশন নেই, নিজেরা কোনো কিছু করতে পারে না, ওদের ইন্ডাস্ট্রিও বন্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখবেন যারা নাকি ওদের দেশ থেকে এই দেশে আসছে, অধিকাংশই মুসলমান, এরা সব কাজ করতো ওদের ওই আপনার বস্ত্রশিল্পে, এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আগে আগে, সব এখন এই দেশে ঢোকার চেষ্টা করছে, রোজ গ্রেপ্তার হচ্ছে, দিল্লি থেকে আজকে 5 জন গ্রেপ্তার হয়েছে। তো এই আর কি, মানে এদের তো নিজস্ব কিছু নেই, তো ভিক্ষে করতে হবে। দেখুন, মোটামুটি সেরকমই চলছিল, আমরা যদিও বলি যে ওখানে ওখানে সেরকমই চলছিল বহু। আপনি প্রতি বছর ওই এসে ওখানে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো বা গণেশ পুজোর সময় মূর্তি ভাঙা হতো ওখানে। ইভেন ধরুন দুর্গাপুজো, একটা একটা মন্দির আছে, সেই মন্দির কমিটিতে 4 থেকে 5 জনকে মুসলমান রাখতে হতো। তো সেরকমই চলতো ব্যাপারটা। এখন সরাসরিভাবে বলছে, মানে যেটা এতদিন বলতে পারতো না, এখন সরাসরিভাবে বলছে এই মাত্র। কিন্তু এটা চলতো বহুদিন ধরে, এরা মানে যেদিন থেকে এদের দেশ তৈরি হয়েছে সেদিন থেকে এরা ইসলামিক কান্ট্রি চলছে, এদের মানে ইসলামিক লই চলছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আরাকানরা তো আর কয়েকদিনের মধ্যে বোধহয় দখল করে নেবে ওদের চিটাগাং এটসেট্রা, ফলে সেটা ওদের করতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে ওদের যে এখন ক্ষমতা আছে সে তো বেসিক্যালি সুদখোর ছিল। তো এখন দেখছে সুদের ব্যবসা চলছে না, সেখানে যদি কিছু অস্ত্র শস্ত্র কিনে যদি কিছু পয়সা করি করা যায়, যেটা ওর মেয়েদের জন্য রেখে দিতে পারবে, তো ওইরকম বিভিন্ন দেশ থেকে অস্ত্র শস্ত্র কিনছে আর কি। ভারতের সঙ্গে যুদ্ধ তো করার ক্ষমতা নেই, বহুদিন এরা যুদ্ধ করেনি, এমনকি 71-এর যুদ্ধ এরা নিজে করেনি, ওদের সেনাবাহিনীর মানে হাড়ে জং পড়ে গেছে। তো ওই অস্ত্র, ওই মেশিন চালাবে কি বেসিক্যালি। এখন এরা চেষ্টা করছে, ক্ষমতায় এসছি, কিছু অস্ত্র শস্ত্র কিনে যদি এর মাঝখানে কিছু কাটপানি খাওয়া যায় আর কি। তো সেই ব্যবস্থা, এর বেশি আর কি করতে পারবে ওরা। ওরা না পারবে আরাকানের, ইন্ডিয়া তো ছেড়েই দিন, আরাকানের সঙ্গে লড়ার মতো ক্ষমতা ওদের নেই, ওদের আরাকানের সঙ্গে লড়ার ক্ষমতা নেই। এই জিনিসগুলো ওরা কিনছে শুধুমাত্র, আমি বলছি যারা যারা ক্ষমতা এসছে
ওই তুরস্ক থেকে কিছু কাটমানি নেবে, যেরকম যাদের থেকে আর্মস ডিল আপনারা জানেন, আর্মস ডিল মানে কিছু পয়সা করি লেনদেন, এরা দেখছে কতদিন ক্ষমতায় আছি তার মধ্যে লেনদেন করে কিছু টাকা পয়সা যদি পকেটে ঢোকানো যায়, লড়ার ক্ষমতা এদের নেই, মানে সেটা এরা নিজেরাও জানে। দেখুন, যদি কোনো বিচারক চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন দেয়, ওরা তাকে জামাতি ইসলামী তাকে কতল করে দেবে, তাকে তার গলা কেটে নামিয়ে দেবে। ওদের দেশে তো নামে আদালত আছে, ওদের বেসিক্যালি জামাত গভর্নমেন্ট চালাচ্ছে, ফলে চিন্ময় কৃষ্ণ প্রভু কিন্তু জামিন পাবেন না, এটা আমি বলে দিচ্ছি, আপনি লিখে রাখুন। যেটা করতে হবে, ভারতবর্ষকে বা আরাকান আর্মিকে চিটাগাং দখল করতে হবে। যদি চিটাগাং দখল করতে পারে পুরোপুরি, তবেই ওনাকে বের করে আনা যাবে ওদের জেল থেকে। উনি তো চিটাগাং জেলে আছেন বোধহয়, সেখান থেকে ওনাকে বের করে আনা যাবে। বা ভারতবর্ষ যদি ওদের মানে সামরিক কোনো অ্যাকশন নেয় আগামী দিনে 20 তারিখের পর, যেটার একটা হয়তো চান্স আছে, তো সেক্ষেত্রে ওনাকে বের করে আনতে হবে, জোর করে বের করে আনতে হবে। মানে আপনি ভুলে যান যে ওদের 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 নামেই একটা ওদের আছে, ওদের কোনো বিচার ব্যবস্থা বলে কিছু নেই। এবং বিচার ব্যবস্থা যদি ওনাকে জামিন দেয়, যে বিচারক জামিন দেবে ওরা তাকে কালকে খুন করে দেবে। দেখুন, 400 বছরের পাল বংশের ইতিহাস, আপনি 2 থেকে 3 রাজার নাম জানেন, সবার নামও জানেন না, কিন্তু এটা একটা গ্লোরিয়াস টাইম ছিল আমাদের এখানে। কেন? কারণ একজন আরেকজনকে খুন করতো না, একজন আরেকজনকে তুলে নিয়ে যেত না, এটসেট্রা, এইসব কারণে। মাত্র 175 বছরের মুঘলদের ইতিহাস। এ বাবাকে খুন করছে, ও বড় ভাইকে খুন করছে, বাবাকে জেলে ঢুকিয়ে রেখে দিচ্ছে, ঠিক আছে, এর বাবা পালিয়ে গেল, এর ছেলে হয়েছে যখন তখন বাবা ছিল না, এটসেট্রা, বিভিন্ন ঘটনা আপনারা দেখেছেন। ওইটুকু সময়ের মধ্যে হাজারখানা কাহিনী, মাধ্যমিকে 15টা কোশ্চেন আসে সেখান থেকে। তো এদেরও দেশ সেরকম, 75 বছরের মধ্যে বোধহয় অলরেডি 4 থেকে 5 বার স্বাধীনতা এসে গেল। এইবার বলছে, এ বলছে যে 77-এর স্বাধীনতা, ও বলছে 71, 47, 71, তারপর এরা বলছে এবার স্বাধীনতা এসছে, আবার 4 মাস পর আবার স্বাধীনতা আসবে। যে যাকে খুন করে ক্ষমতায় আসে সেই নিজের স্বাধীনতা ডিক্লেয়ার করে। তো এই তো এদের অবস্থা। এদের যেমন ঔরঙ্গজেবের স্বাধীনতা মানে কি, তার 3 ভাইকে হত্যা করা। শাহজাহানের স্বাধীনতা কি, তার 3 ভাইকে জেলে পাঠানো। ঠিক আছে, জাহাঙ্গীরের স্বাধীনতা কি, ওই মেহেরুন্নেসার হাজবেন্ডকে খুন করা। তো এদের স্বাধীনতার যা সংজ্ঞা, সেই অনুযায়ী প্রতিদিন একটা করে স্বাধীনতা দিবস আসে, আবার আসবে আগামী কয়েকদিনের মধ্যে আসবে। অসভ্য জাত, বর্বর জাত। দেখুন, এটা ঠিক যে যেখানে উনি ওনার কথাটা তো ভুল বলেননি, যে যেখানে একজন সিঙ্গল মানুষ মারা গেছেন সেখানে কোনো ভূমিকা নেই। কিন্তু আবার আপনি দেখবেন যে যখন বোম্বেতে ব্লাস্ট হয়েছে বা বিভিন্ন জায়গায় যখন ব্লাস্ট হয়েছে, যখন একসঙ্গে 500 জন মারা গেছে, 700 জন মারা গেছে, 1000 জন মারা গেছে, কিংবা যখন লাখ লাখ লোক বাংলাদেশ ছেড়ে এখানে চলে আসছে, তাদের পপুলেশন 22% থেকে 8-এ নেমে আসছে, পাকিস্তানের 0%-এ চলে আসছে, এগুলো তো উনি অস্বীকার করতে পারেন না। উনি আগে এই ইতিহাসগুলো দেখুন, যে যেখানে নাকি 1-2 খুন হয়, হ্যাঁ সেখানে হয়তো কারো নাম পাওয়া যায়। উনি ওনাদের মধ্যে তো এটা জেহাদ, ওনাদের মধ্যে এটা জেহাদ, এটা ধর্মযুদ্ধ, এবং ধর্মযুদ্ধে মানে খুন করাটা সঠিক। সেই জন্য ওরা ওই লাখ লাখ খুনটাকে ওনারা ধরছেন না। ওই 1-2 খুন যেখানে হয়েছে, ধরুন গান্ধীজি, আনফর্চুনেট গান্ধীজি, বা পরবর্তীকালে ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধী যেটা হয়েছে, সেটাকে উনি ধরছেন। কিন্তু যেখানে হাজার হাজার লাখ লাখ লোক খুন হয়েছে, সেগুলো উনি ধর্তব্যের মধ্যে ধরছেন না, কারণ ওটা ওনাদের হয়তো জেহাদ, এবং ওটা ওনাদের মানে ধর্মীয়ভাবে ওনারা খুন করেছেন, সেই জন্য ওটাকে খুন হিসাবে ধরা হচ্ছে না আর কি। দেখুন, ঘটনা হচ্ছে যে বাকিদের সম্বন্ধে কেউ কেন বলে না। ওনাকে প্রথমে জিজ্ঞেস করুন যে কেন শুধুমাত্র একটা কমিউনিটিকে জার্মান টার্গেট করছে, সেই কমিউনিটিকে ফ্রান্স টার্গেট করছে, ইউকে টার্গেট করছে। আপনি কোন দেশের যে বুদ্ধিস্ট ফোবিয়া, খ্রিস্টানোফোবিয়া, হিন্দু ফোবিয়া কোথাও আপনি শুনেছেন? কোথাও শোনেননি। তা একটা জায়গা থেকে কেন এই জিনিসটা ওঠে? আপনি ধরুন আজকে ফ্রান্সে, আমি একটা টিভি চ্যানেলে দেখছিলাম যে সিরিয়া থেকে লোকজন গেছে ফ্রান্স, জার্মানি, ওখানে বাঁচতে পারছে না, বা আফগানিস্তান থেকে গেছে, গিয়ে তারপর সে ধর্ম রক্ষা করার জন্য পুরো ফ্যামিলিকে ওখানে পাঠিয়ে দিয়ে ওখানে বোম মেরে উড়িয়ে দিয়েছে। আজকে শুনলাম আমেরিকায় পরশুদিন যেটা ঘটেছে সেটা বাংলাদেশিরা করেছে। তো আপনারা যদি এই কাজগুলো করেন, তাহলে মানুষের কি দোষ? এটা কি মানুষকে আপনি দোষ দিতে পারবেন যে মানুষের কোনো দোষ আছে? আপনারা যদি এই কাজগুলো করেন, তা দোষটা কার? দোষটা আপনি মানুষকে দিতে পারেন কি? তো এই হলো ব্যাপার, কি বলা যাবে আর। উনি আগে নিজেদের ইতিহাসটা উনি দেখুন, যে কেন মানুষ ভয় পাচ্ছে। ভয় পাওয়াটা তো মানে অমূলক নয়। সারা পৃথিবীর মানুষ ভুল করতে পারে না। ধরলাম যে পশ্চিমবঙ্গে মানুষ ভুল ছড়াচ্ছে, কিন্তু সারা ভারতে কেন হচ্ছে, সারা পৃথিবীতে কেন হচ্ছে, ইউরোপে কেন হচ্ছে, নর্থ আমেরিকায় কেন হচ্ছে, এটা ওনাকে বিশ্লেষণ করতে হবে। কোথাও একটা ভুল আছে। দেখুন, শুভেন্দুবাবু আমার শ্রদ্ধেয় নেতা, ওনার কথার উপর আমি কোনো টিপ্পণী দেবো না। উনি যেটা বলেছেন স্পষ্ট বাংলায় বসেছেন, এর মানে সবাইকে বুঝে নিতে হবে।
কিন্তু আপনারা একটা লক্ষ্য করুন যে অধীর চৌধুরীর মতো লোক ওখানে 25 বছর এমপি ছিল, সেই লোকটা আজকে থার্ড পজিশন হয়ে বেরিয়ে গেল। তার মানে কি? তার মানে পশ্চিমবঙ্গের যে মুসলিমরা আছে তারা ঠিক করেছে তারা একটা বাক্সেই ভোট দেবে। যদি তারা একটা বাক্সে ভোট দেয়, এবং আরেকটা প্রমাণ দিই আপনাকে, যেমন ধরুন বসিরহাটের মহিলাদের উপর অত বড় অত্যাচার হয়েছে, কিন্তু তারা কিন্তু মহিলাদের অত্যাচারটাকে দেখেনি, তারা ধর্মটাকে আগে দেখেছে। ফলে ভোট তো আগামী দিনে একদম ডেফিনেটলি বলছি ভোট ধর্মের ভিত্তিতেই হবে, এবং মানে কমপ্লিট ডিভিশনের ভিত্তিতেই হবে। এবং ডিভিশন আমরা করিনি, ডিভিশন ওরা করেছে। যেদিন নাকি ওরা মানে বসিরহাটের ওই মহিলাদের অবজ্ঞা করে নিজের ধর্মকে আগে দেখে নিজের ধর্মের একটি লোককে ভোট দিয়েছে এবং ওই মহিলাদের পাশে দাঁড়ায়নি, সেদিন থেকে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে একটাই আইডেন্টিটি, আর কোনো আইডেন্টিটি নেই, সেটা হলো ধর্মীয় আইডেন্টিটি। এবং আগামী দিনে ভোট ওই ধর্মীয় আইডেন্টিটিতে হবে, এবং আমরা যে মানে কমপ্লিটলি আমাদের হিন্দু ভোটারদের আমরা কনভিন্স করার চেষ্টা করব যে আপনাদের সবাইকে এক জায়গায় আসতে হবে এবং এক বাক্সে আপনাদের সবাইকে ভোট দিতে হবে। নইলে কিন্তু আগামী দিনে বাংলাদেশে যে অবস্থা হয়েছে, পাকিস্তানের যে অবস্থা হয়েছে, সেই অবস্থা আগামী দিনে এই পশ্চিমবঙ্গ হবে। দেখুন, একটা জিনিস পশ্চিমবঙ্গের মানুষ গত 13 বছরে ভুলে গেছে, বা তাদের ভুলিয়ে দেওয়া হয়েছে যে কম্পেনসেশন এবং জাস্টিস এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ধরুন আমাকে খুন করা হলো, আমার খুন করা হলে জাস্টিস হলো আমাকে যে খুন করেছে তাকে বিচার করে তাকে জেলে দিতে হবে। আপনি টাকা পয়সা দিয়ে সেটাকে কম্পেনসেট করতে পারেন না। আমি এই কয়েকদিন আগে শুনলাম তার্কিতে বোধহয় এক মহিলা বোধহয় ধরা পড়েছেন, একজন সাউথ ইন্ডিয়ান নার্স। ওখানে নিয়ম আছে যে একজন কাউকে খুন করা হলো, তারপর সে ছাড়া পেয়ে যাবে যদি নাকি তার ফ্যামিলি তাকে টাকা দিলে তাকে মানে ছাড়া যেতে পারে। এটা নাকি তার্কি বা অন্যান্য মুসলিম কান্ট্রিতে আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু এই আইনটা নেই যে আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে গিয়ে রেপ করা হলো দিনের পর দিন এটসেট্রা, পিঠে বানানো হলো এটসেট্রা, তারপর সেটাকে টাকা দিয়ে কম্পেনসেট করা হলো, মানে লক্ষ্মী ভান্ডার বা এটসা কম্পেনসেট করা। এটা কিন্তু না ভারতবর্ষে আছে, না কোনো সভ্য দেশে, ইউরোপ বা আমেরিকার কোনো সভ্য দেশে আছে, কোথাও নেই। আমি শুনলাম এই কেরালাইট মেয়েটাকে নিয়ে যে বিতর্ক চলছে, ওতে শুনলাম যে মুসলিম কান্ট্রিতে নাকি এই আইনটা আছে যে একটা কাউকে খুন করলো তারপর তার ফ্যামিলিকে যদি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে সেই খুন থেকে মাপ হয়ে যাবে। আমি জানি না, মানে হয়তো আস্তে আস্তে পশ্চিমবঙ্গে সেই ইসলামিক আইন চালু হচ্ছে যে তোমরা যা হয়েছে সব ভুলে যাও, তোমাদের টাকা পয়সা দিচ্ছি, মাসে মাসে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, দুয়ারে সরকার যাবে, তোমরা টাকা পয়সা নিয়ে সব ভুলে যাও, যা রেপ্ট হয়েছে বা যা ইত্যাদি অন্যান্য মলেস্টেশন হয়েছে, পিঠে বানানোর কেস তোমরা ভুলে যাও। হয়তো সেই রকম আইন হয়তো পশ্চিমবঙ্গে চালু করার, মানে পশ্চিমবঙ্গে ধীরে ধীরে ইসলামিক আইনের দিকে যাচ্ছে। আপনার এই কথাটা, মানে আপনি যে প্রশ্ন করলেন, যে ঘটনাটা বললেন, সেটা তার প্রমাণ। বামপন্থীরা বেসিক্যালি পাগল, এবং কার্ল মার্কসের এই থিওরি একটা লোক যদি পাগল হয় বা উন্মাদ হয় তবেই তার মাথায় গিয়ে ঢোকে। তার একটা বড় উদাহরণ দিই, সেটা হলো কমিউনিস্ট নেত্রী ইলা মিত্র। ইলা মিত্র এক সময় স্বাধীনতার আগে, মানে কাইন্ডলি নোট, স্বাধীনতার আগে উনি বলতেন যে হিন্দু মুসলমান সব একসঙ্গে থাকবো, বাংলাদেশে থাকবো, ইত্যাদি ইত্যাদি। 1950 বা 51 সালে ওনাকে অ্যারেস্ট করা হয়, 4 বছর জেলে রাখা হয়। 4 বছর ইলা মিত্রের উপর কনস্ট্যান্ট রেপ করা এবং অন্যান্য যত রকম ভাবে অত্যাচার সেই জিনিস হয়। একটা টাইমের পর ভারতবর্ষের সরকারের রিকোয়েস্টে পাকিস্তান সরকার ইলা মিত্রকে ছেড়ে দেয়, উনি কলকাতায় আসেন, এসে উনি আর বাংলাদেশে ফেরত যাননি। তো যদি এত ভালো হতো বাংলাদেশিরা, তাহলে আপনি বাংলাদেশে কেন ফেরত গেলেন না? উনি বাংলাদেশে ফেরত যাননি, এখানে উনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ায় জয়েন করলেন, এখানে ভোটে জিতলেন, ভোটে জিতে উনি এমএলএ হলেন। এমএলএ হয়ে সেই ইলা মিত্র, এমএলএ হয়ে সেই ইলা মিত্র এখানে দাঁড়িয়ে আবার সেই মুসলমানরা খুব ভালো, হিন্দুরা খুব খারাপ, ইত্যাদি 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 প্রচার শুরু করলেন। তো এরা বেসিক্যালি পাগল, আমি বলছি। এবং এই পাগলদের হাতে 34 বছর আমাদের রাজ্যটা ছিল বলে, যখন নাকি এই পাগলগুলো ক্ষমতায় এসেছিল তখন পশ্চিমবঙ্গে বোধহয় 18 থেকে 20% ছিল মুসলিমদের সংখ্যা, এখন সেটা বেড়ে 30% হয়ে দাঁড়িয়েছে। এরা মানে সারা পৃথিবীতে এই কমিউনিস্টরা বেসিক্যালি উন্মাদ, একদম এদের মাথায় কিছু নেই। আজকে যখন এই অবস্থা হচ্ছে, তখন আরেকটা জিনিস বলি, এদের মধ্যে একটা ট্যাকটিক্স খেলা আছে। কমিউনিস্টদের সঙ্গে মমতা ব্যানার্জির একটা লড়াই চলছে, সেটা হলো মুসলিম ভোট নিয়ে। কমিউনিস্টরা দেখছে যে এই অবস্থায় তারা যদি রেজওয়ানা বন্যাকে নিয়ে আসে, তাহলে এখানকার যে ওদের যে জাত ভাইরা, সেই জাত ভাইদের যদি কিছু ভোট যদি তারা পায়, তাহলে তাদের পার্টি ঘুরে দাঁড়াতে। দেখুন, কমিউনিস্টরা 34 বছর ক্ষমতায় ছিল শুধুমাত্র এই 30% মুসলিমদের ভোটে। মমতা ব্যানার্জি গত 13 বছর ক্ষমতায় আছেন এই মুসলিমদের ভোটেই। এবং যেদিন মমতা ব্যানার্জির থেকে এই বাল্ক মুসলিম ভোট সিপিএমদের দিকে চলে যাবে, সিপিএম আবার কিন্তু নিজের পায়ে উঠে দাঁড়াবে। সেই জন্য সিপিএম চেষ্টা করছে, এটা হলো দ্বিতীয় কারণ, যে যেন তেন প্রকারে মুসলিম তোষণ করে বা এই বাঙালি মুসলিমদের তোষণ করে
মানে বাংলাভাষী মুসলিমদের দোষণ করে তারা যাতে ক্ষমতায় আসতে পারে। এবং সেই জন্যই এই রেজিগনেশন এইরকম অবস্থায়, যেখানে নাকি ওখানকার প্রফেসরদের রেজিগনেশন দিতে বাধ্য করছে, হিন্দু প্রফেসরদের, হিন্দু ভাইস চ্যান্সেলরদের রেজিগনেশন দিতে বাধ্য করছে, যেখানে বাংলাদেশের নিয়ম হচ্ছে যে ওখানকার বিসিএস পরীক্ষায় কোনো হিন্দু বসতে পারবে না, যেসব হিন্দু সিভিল সার্ভেন্ট আছে তাদের জোর করে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেই অবস্থায় এইরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে। অ্যাকচুয়ালি মূর্খ না, এই কলকাতার যে সো কল্ড, ধরুন আপনার এই সো কল্ড হায়ার ক্লাস মানে শৌখিন বামপন্থী যারা আছে, তারা বেসিক্যালি দেশদ্রোহী, তারা বেসিক্যালি দেশদ্রোহী। এবং এবং ইলামিত্রর উপর যে মানে মানে যে কাজ, ইলামিত্রর একটা ঘটনা প্রমাণ করে যে এদের মাথায় কিছু নেই, মাথায় একেবারে ফোপড়া। তো এদের নিয়ে মন্তব্য করে কোনো লাভ নেই, এরা শূন্য হয়ে গেছে, মহাশূন্যে বিলিয়ে যাবে আগামী দিনে।